পলাশী ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এই নামটির সাথে জড়িয়ে আছে বিশ্বাসঘাতকতা, পরাজয় আর পরাধীনতার নাম। নবাব সিরাজের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতিদের বিশ্বাসঘাতকতায় ইতিহাস লজ্জিত হলেও সে যুদ্ধে আমৃত্যু লড়েছিলেন বেশ কয়েকজন দেশপ্রেমিক অকুতভয় সেনাপতি। এরই মধ্যে অনন্য মর্যাদায় ভূষিত এক যোদ্ধা মীর মদন। কে ছিলেন মীর মদন? 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে অপ্রত্যাশিতভাবেই ডুবে গিয়েছিল বাংলার স্বাধীনতার সূর্য। সেই সূর্য সমমর্যাদায় ধরে রাখতে আমৃত্যু লড়েছিলেন তিনি। দেশজাতির প্রতি তার দায় জীবন দিয়ে শোধ করে মুর্শিদাবাদের ভাগীরথী নদী তীরবর্তী ফরিদপুর গ্রামে শুয়ে আছেন নবাব সিরাজ তথা জন্মভূমির পক্ষে লড়া পলাশীর যুদ্ধের অন্যতম সেনানায়ক বকশী মীর মদন। ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি বাঁকে পলাশীর সমরে তার ভূমিকা ছিল অত্যন্ত সাহসী। যতটুকু জানতে পারা যায়, মীর মদন হাসানুদ্দিন খানের অধীনে ঢাকায় কাজ করতেন। হাসানুদ্দিন খান ছিলেন হোসেন কুলি খানের ভ্রাতুষ্পুত্র। মীর মদনকে তার বিশ্বস্ততা ও কর্মদক্ষতার জন্য নবাব আলীবর্দী খান নিজেও পছন্দ করতেন। পরে তাকে ঢাকা থেকে মুর্শিদাবাদ নিয়ে এসে সেনাপতির আসনে বসান নবাব সিরাজ। তাকে দেওয়া হয় বকশী উপাধি। সেখান থেকে পলাশীর সমরের মৃত্যু পর্যন্ত কখনোই নবাবের বিশ্বাস ভাঙেননি তিনি। পলাশীর যুদ্ধে মীর মদন। আর 10টা স্বাভাবিক দিনের মতোই সেদিনও সূর্য উঠেছিল মুর্শিদাবাদের আকাশে, কিন্তু সে আকাশ মেঘলা হয়ে যায় দুপুর নাগাদ। সেই সাথে বাংলা অঞ্চলের স্বাধীনতার আকাশেও দেখা যায় দুর্যোগের ঘনঘটা। সমকালীন ইতিহাসের নানা সূত্রে জানা যায় 1757 সালের জুন মাসের শুরুর দিকে লর্ড ক্লাইভের বাহিনী কলকাতা থেকে রওনা হয়ে জুনের 17 তারিখে দক্ষিণে কাটোয়া দুর্গ অধিকার করে। ষড়যন্ত্রকারীরা এমনই পরিস্থিতি সৃষ্টি করেছিল যে কলকাতা থেকে কাটোয়ার মধ্যবর্তী স্থানে নবাবের বেশ কিছু সেনা ছাউনি থাকলেও কেউ বাধা দিতে এগিয়ে আসেনি। 21 জুন ক্লাইভ তার বাহিনী নিয়ে পলাশীর দিকে যাত্রা করে এবং পথিমধ্যেই মীর জাফরের কাছ থেকে আসে প্রতীক্ষিত সবুজ বার্তা। এ কথা সবারই জানা, নবাব সিরাজকে সরাতে হয়েছিল একটি ঘৃণিত এবং কলঙ্কজনক প্রাসাদ ষড়যন্ত্র। এতে সক্রিয়ভাবে জড়িত ছিল বিশ্বাসঘাতক জগৎ শেঠ মাহতাব চাঁদ, মীর জাফর, উমিচাঁদ, স্বরূপচাঁদ, ইয়ার লতিফ, রায়দুর্লভ, ঘসিটি বেগমদের ক্ষমতার লোভ। তার সাথে রাজা রাজবল্লভ, মহারাজ নন্দকুমার, রাজা কৃষ্ণচন্দ্র রায়, রানী ভবানী প্রমুখের প্রচ্ছন্ন সহায়তা। ফিরে আসা যাক পলাশীর প্রান্তরে। ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনী হুগলি নদী পার হয়ে 23শে জুন পলাশীর প্রান্তরে শিবির স্থাপন করে। পলাশীর আম্রকাননে সুবিধাজনক অবস্থানে শিবির স্থাপন করে ইংরেজ বাহিনী। সেখানে আগে থেকেই ছিল নবাব সিরাজের একটি সুরক্ষিত শিকার বাড়ি। লক্ষ্যবাগ নামের আমবাগানের চারপাশে মাটির বাঁধ ইংরেজ বাহিনীকে দিয়েছিল বাড়তি সুবিধা। পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে ছিল 50,000 সৈন্যের বিশাল বাহিনী, আর ইংরেজদের পক্ষে ছিল মাত্র 1003 সৈন্য। অস্ত্র, গোলাবারুদ, হাতি, ঘোড়া কোনো দিক থেকেই পিছিয়ে ছিল না নবাবের বাহিনী। কিন্তু এর মধ্যে 40,000 সৈন্যই ছিল মীর জাফর সহ বিশ্বাসঘাতক সেনানায়ক রায়দুর্লভ, ইয়ার লতিফদের অধীনে, আর যুদ্ধক্ষেত্রে তারা নিয়েছিল নীরব ভূমিকা। পলাশী সমরক্ষেত্রে নদী তীরবর্তী অঞ্চলে অবস্থান নিয়েছিলেন মীর মদন। তার একপাশে ছিল ফরাসি সেনানায়ক মসিয়ে সিনফ্রে এবং অপর পার্শ্বে সেনাপতি মোহনলাল। সব মিলিয়ে তাদের অধীনে ছিল মাত্র 1010-এরও কম সৈন্য। সে যুদ্ধে মীর মদন এবং মোহনলাল ছাড়া আর যে কয়জন নবাব কিংবা নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেননি তারা হচ্ছেন বন্দুক বাহিনীর কমান্ডার বাহাদুর আলী খান, গোলন্দাজ বাহিনীর অধিনায়ক নয় সিং হাজারি প্রমুখ। যুদ্ধের শুরুতেই মীর মদন ইংরেজ বাহিনীকে কোণঠাসা করে ফেলেন, তবে ইংরেজরা এতটা প্রতিরোধ আশা করেনি। ক্লাইভ বিচলিত হয়ে মীর জাফরকে জিজ্ঞেস করেন কেন এমন প্রতিরোধ হচ্ছে। মীর জাফর তাকে উত্তর পাঠান, তাদের বাহিনী কোনো যুদ্ধ করছে না, যারা লড়ছে তারা মীর মদন আর মোহনলালের বাহিনী, শুধু তাদের পরাস্ত করতে পারলেই হবে। এদিকে যুদ্ধ চলতে থাকে। দুপুর নাগাদ আকাশে জমে মেঘ, শুরু হয় তুমুল বৃষ্টি। ধুরন্ধর ইংরেজ বাহিনী নিজেদের কামান আর গোলাবারুদ তারপুলিন দিয়ে ঢেকে ফেললেও নিজেদের কামান আর গোলাবারুদ ঢাকতে ব্যর্থ হয় নবাবের বাহিনী, যার ফলে বৃষ্টিতে ভিজে অকার্যকর হয়ে যায় নবাব বাহিনীর সকল গোলাবারুদ। অপরদিকে সম্পূর্ণ সক্রিয় থাকে ইংরেজদের কামান। বৃষ্টিতে আকস্মিক বিপর্যয়ের পরেও মীর মদন তার প্রতিরোধ চালিয়ে যান।
তার সাথে প্রাণপণে লড়ে যান মোহনলাল, খাজা আব্দুল হাদি খান, নয় সিং হাজারি ও ফরাসি সেনানায়ক সিনফ্রে প্রমুখের অধীন সৈনিকরা। মীর মদন ভেবেছিলেন ইংরেজদের গোলাবারুদে হয়তো ভিজে গেছে তাদেরই মতো, তাই বেশ কিছু দূর এগিয়ে গিয়েছিলেন তিনি। যুদ্ধের এ পর্যায়ে কোণঠাসাও করে ফেলেন ইংরেজ বাহিনীকে। এমন কোণঠাসা অবস্থায় ক্লাইভ চিন্তা করছিলেন দিনটা কোনো মতে টিকে থেকে রাতের আধারে আক্রমণ করবেন কিংবা কলকাতা পালিয়ে যাবেন। যুদ্ধের যখন এই অবস্থা, দুর্ভাগ্যজনকভাবে হঠাৎই ইংরেজদের একটি কামানের গোলা এসে আঘাত করে মীর মদনের বুকে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাকে নবাবের তাঁবুতে নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি বিদায় নেন পৃথিবী থেকে। মীর মদনের মৃত্যু নবাবকে হতভম্ব করে দেয়। তবে মীর মদনের মৃত্যুর পরেও নিজেদের অবস্থান ধরে রাখেন মোহনলাল। কিন্তু মুষড়ে পড়েন নবাব। তিনি ডেকে পাঠান মীর জাফরকে। মীর জাফর নবাবকে প্রলুব্ধ করেন যুদ্ধ বন্ধ রাখতে। অপরদিকে রায়দুর্লভ নবাব সিরাজকে প্ররোচিত করেন মুর্শিদাবাদ ফিরে যেতে। অতঃপর মোহনলালকে নবাব নির্দেশ পাঠান যুদ্ধ বন্ধ করে শিবিরে ফিরে আসতে। তিনি না ফিরলে বারংবার তাকে শিবিরে যুদ্ধ থামিয়ে ফিরে আসতে বলা হয়। মোহনলাল এ পর্যায়ে ক্ষোভে অভিমানে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেন। নবাব সিরাজ নিজেও পরাজয় মাথায় করে ফিরে যান মুর্শিদাবাদের দিকে। এ পর্যায়ে বিক্ষিপ্ত নেতৃত্বহীন হয়ে পড়ে যুদ্ধরত বাহিনী। ঠিক এই মুহূর্তেই ক্লাইভ আক্রমণ করে বসলেন নবাবের বিক্ষিপ্ত বাহিনীকে। নেতৃত্বহীন অবস্থায় নবাবের সৈনিকরা ছত্রভঙ্গ হয়ে পড়লেন। তবে ফরাসি সেনানায়ক সিনফ্রে যুদ্ধ চালিয়ে যান আরও কিছুক্ষণ। তিনি মীর জাফরের কথায়ও কান দেননি কিংবা নবাবের কথাও শোনেননি। কিন্তু শেষ অবধি টিকতে না পেরে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেন তিনিও। মুহূর্তের ব্যবধানে পরিবর্তিত হয়ে যায় যুদ্ধের গতি। সন্ধ্যার দিকেই বিজয়ী ক্লাইভ বীর দর্পে যাত্রা করলেন মুর্শিদাবাদের দিকে। বাংলার আকাশ ছেয়ে যায় অমানিসায়, বৃথা যায় মীর মদনের আত্মত্যাগ। মীর মদনের সমাধি। মীর মদনের অনুগত সৈনিকরা তাদের প্রিয় সেনাপতির দেহ ফেলে আসেননি। তারা তার মৃতদেহকে গোপনে বহন করে নিয়ে আসেন পলাশী থেকে কয়েক কিলোমিটার দূরে মুর্শিদাবাদের রেজিনগরের নিকট একটি গ্রামে। ভাগীরথী নদীর তীরবর্তী সেই গ্রামটির নাম ফরিদপুর। ফরিদপুর নামটি হয়েছে সাধক ফরিদ খানের নামানুসারে। সেই ফরিদ খানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়, যে মৃত্যুর প্রেরণা যোগায়। ইতিহাসে পরস্পর বিরোধী দুটি চরিত্র মীর মদন ও মীর জাফর। মীর জাফর রায়দুর্লভ ইয়ারলতিফরা যেখানে স্বার্থে অন্ধ হয়ে বিকিয়ে দিয়েছিলেন নিজের দেশ ও জাতিকে, সমান্তরালভাবেই মীর মদন, মোহনলাল, নয় সিং হাজারির মতো দেশপ্রেমিক সেনানায়করা নিজের দেশ ও জাতির জন্য লড়েছেন নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে। ইতিহাস মীর জাফরদের ক্ষমা করেনি। অপরদিকে মর্যাদায় আসীন করেছে মীর মদন, মোহনলাল, নয় সিং হাজারি ও বাহাদুর খানের মতো দেশপ্রেমিক সেনানায়কদের। যুগ যুগ ধরে তারা হয়ে থাকবেন লাখো কোটি মানুষের প্রেরণা, সুমহান মর্যাদায়।